নমস্কার, পোস্টে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজ যে খবরে আমরা নজর রাখব তা হচ্ছে আরজিকর মামলা নিয়ে আবার নতুন করে তদন্তের একটা দিক বেরিয়ে আসার সম্ভাবনা উকিঝুঁকি মারছে। কারণ আজ হঠাৎ করেই ডেপুটি মেয়র এবং বেলগেছিয়া কাশীপুরের বিধায়ক অতীন ঘোষের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। কেন হঠাৎ করে অতীন ঘোষের বাড়ি, সেটাই আজকে আলোচ্য বিষয়। এবং অতীন ঘোষ ছাড়াও আমরা জানি গত শনিবার শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, তার বাড়িতেও কিন্তু সিবিআই গিয়েছিলেন। অতীন ঘোষ রোগী কল্যাণ সমিতির সদস্য, আর সুদীপ্ত ছিলেন, আর সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। গত বছর আগস্ট মাসে 9ই আগস্টের ঘটনা আপনারা নিশ্চয়ই সবাই জানেন কি ঘটনা ঘটেছে। তারপরে অনেক ঘটনা, বহু ঘটনা, প্রকৃতি অনেক কিছু পরিবর্তন হয়েছে। তরুণী চিকিৎসক খুন, ধর্ষণের ঘটনায় একের পর এক বিষয় সামনে উঠে আসে। আদালতের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ হয়। কে খুনি, কে ধর্ষণকারী তা নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্ক রয়েছে। একমাত্র সঞ্জয় রায়, যাকে সিবিআই অ্যারেস্ট করেছে, তার আগে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু এখনও তার পরিবার বিচার চাইছে। গোটা সমাজের বিভিন্ন অংশ থেকেও বারবার সেই প্রশ্ন উঠছিল যে সত্যি কি সঞ্জয় রায় একমাত্র অপরাধী? গোটা নাগরিক সমাজকে আমরা দেখেছি পথে নামতে, কিন্তু 1 বছর পেরিয়ে যাবার পরেও কোথাও যেন উই ওয়ান্ট জাস্টিসের রাস্তা এখনও পরিষ্কার হয়নি। কিন্তু তার মধ্যে হঠাৎ করে সিবিআইর এই তৎপরতা কেন? তাহলে কি নতুন কোনো তথ্য সামনে আসছে বা নতুন কোনো বিষয় সামনে আসতে পারে যা আগামী দিন একটা বড় আকার নিতে পারে? কারণ আমরা জানি যে কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ যেভাবে গোটা বিষয়ের সঙ্গে যুক্ত, বা যে অভিযোগের ভিত্তিতে আজ সিবিআই গিয়েছিলেন তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে, বা তাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতীয় ন্যায় সংহিতার 179 নম্বর ধারায় তাকে নোটিশ পাঠানো হয়েছিল 2 দিন আগে। আজ তার বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে শুধুমাত্র আরজিকরের তরুণী চিকিৎসক অর্থাৎ অভয়ার খুন ধর্ষণ কাণ্ড নয়, তার ছাড়াও এই আরজিকরে অনেকগুলো স্ক্যাম, অনেকগুলো বিষয়, যে কারণে ইতিমধ্যেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যেই দুর্নীতির কারণে এখন জেলে রয়েছেন। এবং এমন অনেক বিষয় সামনে রয়েছে যেখানে কোনো না কোনোভাবে অতীন ঘোষের যোগ আছে বলে মনে করছে। যদিও অতীন ঘোষ গোটা বিষয়টাই অস্বীকার করছেন। তিনি বলছেন যে আমি রোগী কল্যাণ সমিতির শুধুমাত্র সদস্য ছিলাম, এর বেশি কিছু আমি জানি না, বা এর থেকে বেশি কিছুর সঙ্গে আমি যুক্ত ছিলাম। কিন্তু অভয়ের পরিবার এখনও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অতীন ঘোষের নাম সামনে আনছেন। তারা বলছেন যে 9ই আগস্টের রাতে প্রমাণ বা তথ্য লোপাটের সময় অতীন ঘোষের কোথাও না কোথাও একটা বড় ভূমিকা ছিল। আর এর পরবর্তীকালে 14ই আগস্ট রাতে আরজিকরে যে তাণ্ডব হয়েছিল, ভাঙচুর হয়েছিল, সেখানেও যারা করেছিলেন মনে করা হচ্ছে অতীন ঘোষের অনুগামী হিসেবে তারা পরিচিত। যদিও এখনও সেই লোকগুলোর কারা এখনও চিহ্নিতকরণ হয়নি। পুলিশ ধরপাকড় করেছে, কিছু লোককে ধরেওছে, কিন্তু আবার সবাইকে ছেড়েও দেওয়া হয়েছে। ফলে সেটাও আজ আইনের চোখে এই মুহূর্তে তারা অভিযুক্ত নয়। তাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে আজ হঠাৎ করে অতীন ঘোষের বাড়িতে সিবিআইয়ের যাওয়া, সুদীপ্ত রায়ের বাড়িতে গত 2 দিন আগে সিবিআইয়ের যাওয়া, কোথাও না কোথাও কিছু একটা নতুন ইঙ্গিত কি দিচ্ছে না? আমরা আলোচনা আজ এই বিষয় নিয়েই করব। প্রথমে আরজিকর ইস্যু, তারপরে আরও আসবো আমরা এসএসসির বিষয় নিয়ে। তার আগে শুরুতেই আমি আলাপ করিয়ে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন সিপিআইএম নেতা মুখপাত্র তাপস সিনহা। তাপসদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন সোমনাথ দাস। সোমনাথবাবু, আপনাকেও স্বাগত আমার অনুষ্ঠানে। তবে আজ শুরুতে একটু অতীন ঘোষের প্রতিক্রিয়া দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করব। কি বলছেন
সিবিআই তার বাড়িতে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়েছিলেন এবং তার বক্তব্য তিনি দিয়েছেন। আগে শুনে নেব, তারপরে আমরা আলোচনা শুরু করব। কি বলেছেন অতীনবাবু? 179 বিএনসিসি নোটিশ অফ উইটনেস এইটা আমার কাছে পাঠানো হয়েছিল। তারা এসেছিলেন আরজি করের রোগী কল্যাণ সমিতির সময়, আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হওয়ার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি, ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন। কালকে পরশুদিন রাত্রিতে আমার বাড়িতে এসেছিল, নোটিশ এসেছিল। তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন এবং আমার ভূমিকা রোগী কল্যাণ সমিতি এক্স অফিসিও মেম্বার 3-4 বছরে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না, সেগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছি, ওনারা শুনেছেন। বাড়িতে সিবিআই এসছে, এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। রোগী কল্যাণ সমিতির বছরে 3-4 মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা, তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না। এটা যে কোনো উদ্দেশ্যই থাকুক, আমি তাতে কিছু মনে করি না এই কারণে, কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই। তো ন্যাচারালি আর যেটা ওরা করেছেন সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমি দেখেছি। ভারতীয় ন্যায় সংহিতায় যে কোনো মানুষকে ওরা যদি মনে করেন তার কাছে কোনো সাক্ষ্য গ্রহণ করবেন, তার কাছে গিয়ে কোশ্চেন করবেন, এটা করতে। অতীনবাবু তার বক্তব্য বলেছেন, কিন্তু সূত্র মারফত যেটুকু খবর আমরা জানতে পেরেছি বা জানতে পাচ্ছি যে আরজি করে হাসপাতালে বেশ কিছু বিষয়, যেমন ওষুধ কেনাবেচা, সরঞ্জাম কেনাবেচা বা বিভিন্ন প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়া, সব কিছু নিয়ে অনেকগুলো দুর্নীতি হয়েছে, যে কারণে সন্দীপ ঘোষ ইতিমধ্যেই জেলে রয়েছেন। অতীন ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে আরজি করে একটি ক্যাফে আছে, সেই ক্যাফের টেন্ডারও এমন একজন লোককে পাইয়ে দেওয়া হয়েছে যিনি তথাকথিত অতীন ঘোষের তথা ডেপুটি মেয়রের অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোক। সে তো অভিযোগ আছেই। এছাড়াও পরিবার এর থেকেও আরও বিস্ফোরক অভিযোগ করছেন যে 9ই আগস্টের প্রমাণ লোপাট বা তথ্য লোপাটের সময় অতীন ঘোষের কোথাও না কোথাও ভূমিকা ছিল। ঠিক কী বলছেন পরিবার মা বাবা, একবার শোনাব। অনেক দিন ধরে আমাদের ছিল অতীন ঘোষের নামটা, অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল, কিন্তু সামনে আসছিল না। আজকে হঠাৎ করে এসছে, একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং 9 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন। এটা না অভিযোগ মানে কি, আমার মেয়ে যে উনি হচ্ছে রোগী কল্যাণ সমিতির আরেকজন সদস্য, ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। 14 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের সিট জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা। ওনার নামটা সামনে আসছিল না, অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে। ডেটা দেখতে আরেকজনের নাম সামনে আসছে না এখনো, দেখা যাক। না সে নামটা বলবো না এখন, সেই নামটা আমরা ভাবছি কেন আসছে না। যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল, এটাও আমাদের কাছে আছে, সেই রিপোর্ট আছে আমাদের কাছে। যারা পালিয়ে গেছিল তাদের অতীন ঘোষই পালাতে সাহায্য করেছিলেন। তালা থানার ওই কার্যকলাপ সেটা অতীন ঘোষ সম্পূর্ণ কন্ট্রোল করেছিল। এখানে সিসিটিভি ফুটেজ, সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না। আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে, এটা এতদিন লাগার কথা না, কেন লাগছে সেটাই আমাদের সবথেকে বড় দুঃখ, আর কিছুই না। অভয়ের পরিবার যে কথা বলছেন তা যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে সেটা আরও বড় খবর, কারণ অন্যান্য যে নামগুলো আছে তার সঙ্গে অতীন ঘোষের নামও কোথাও না কোথাও আজ কিন্তু এক পন্থীতে চলে এলো, যেহেতু সিবিআই তার বাড়িতে আজকে জিজ্ঞাসাবাদ করতে গেছে। যদিও এই বঙ্গে সিবিআই বা ইডি তৎপরতা শুরু হয় সামনে কোনো ইলেকশন থাকলেই, এটাই অভিযোগ রাজ্যের শাসক দলের। রাজ্যের বর্তমান মেয়র ফিরহাদ হাকিম মহাশয় ঠিক একই কথা বলছেন যে প্রতিহিংসা পরায়ণ হয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি ইডি সিবিআইকে লিলিয়ে দিচ্ছে। আবার কি বলছেন ফিরহাদ সাহেব, শুনুন। ওরা ভাবে যেহেতু অমিত শাহ নিজে 72 দিন জেলে ছিল এবং ভয় পেয়ে গেছিল, ওরা ভাবে যে আমরা ওই রকম ভয় পেয়ে যাব। যত ইলেকশন আসবে তত ওরা ভরসা করবে ইডি সিবিআই এর ওপর, আর আমরা ভরসা করবো মানুষের ওপরে। এর আগে আমার বাড়িতেও সিবিআই রেড হয়েছে সারাদিন, নিট ফল 0। আজকে অতীনের বাড়িতেও হচ্ছে। ব্যাপার হচ্ছে যেরকম হয় না, পিনে वाले को बीने का बहाना चाहिए, অতীনের বাড়িতে করছে যে সিবিআই को रेड करने का बहाना चाहिए, ये ভয় দেখাও। দিল্লির থেকে ওদের ফোনে আমাকে নিজে সিবিআই অফিসাররা বলেছে যখন এসছিল।
যে দিল্লির থেকে ফোন আসে আমাদের কিছু করার থাকে না, আমরা আসি, আমরা জানি কিছু পাবো না। এত বেশি মিসইউজ অফ সেন্ট্রাল এজেন্সি করেছে, এখন হয়ে গেছে যে ডর সে ডর নেই লাগতা। হাকিম মহাশয়ের বক্তব্য। তবে প্রথম প্রশ্ন রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, অতীন ঘোষের নাম এতদিন পর্যন্ত ভাষা বিভিন্ন সময় আসছিল, কিন্তু কখনোই অফিসিয়ালি, অর্থাৎ যেভাবে আজকে সিবিআই তার বাড়িতে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেল, এরপরে কিন্তু নামটা সামনে এসে গেল। এবং অভয়ার পরিবার অর্থাৎ বাবা মা যে অভিযোগ করলেন, আপনি শুনলেন, সেটা যদি সত্যি হয় তাহলে তো অতীন ঘোষও আরজি করের এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সিবিআইয়ের কাছে একজন বড় অভিযুক্ত হিসেবে প্রমাণ হবে। দেবব্রতদা, দেখুন, একই অস্ত্র বারবার ব্যবহার করলে না সেটা ভোঁতা হয়। সিবিআইকে এতভাবে এই বিগত মোদী সরকার এই 10 বছরের মধ্যে ব্যবহার করেছে, সেটা প্রায় 5860টা মতো কেসে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেখানে কনভিক্টেড হয়েছে মাত্র 8 জন। মানে তাহলে বুঝতেই পারছেন তারা কত ভালো ছাত্র এবং তারা কত ভালো কাজ করে, এবং সাকসেস রেট বোধহয় 1.6 বোধহয় সাকসেস রেট, বোঝাই যাচ্ছে। এবার দেখুন, যে ভিকটিমের পরিবার যে অভিযোগগুলো করলো কিন্তু খুব ভয়ঙ্কর অভিযোগ। প্রথমে বললো স্ক্যানারে আমাদের অনেকগুলো নাম রয়েছে, আবার যারা খুন করেছে, ভালো করে শুনুন, যারা খুন করেছে তাদেরকে পালাতে নাকি অতীন ঘোষ সহযোগিতা করেছে। খুব ভয়ঙ্কর অভিযোগ করলেন। তাহলে তো ওনাদেরও আইনে আওতায় এনে ওনার জিজ্ঞাসাবাদ কেন করা হচ্ছে না? সিবিআইকে এটাও তো প্রশ্ন করছি। কিছুদিন আগে এনারাই আবার বলেছিলেন সিবিআই নাকি রাজ্য সরকারের কাছে পয়সা খেয়ে তদন্তে গাফিলতি করছে। তাহলে কোনটা ঠিক সেটাও তো ওনাদের ঠিক করতে হবে। নিশ্চয়ই ওনাদের, দেখুন ওনারা সন্তানহারা হয়েছেন, ওনাদের একটা দুঃখের জায়গা, ওনাদের দুঃখ ওনারাই করছেন। আমরা তো বলতে পারি কষ্টের ভাগ, আমরা তো বলতে পারি, কিন্তু কতটা আমরা নিতে পারি। কিন্তু সত্যিই দুঃখজনক ব্যাপার, ওরা দুঃখটা অনুভব করছে। কিন্তু বারে বারে এই যে মন্তব্য পেশ করা হচ্ছে, দেখুন কেউ তো তদন্তকারী অফিসার নয় বা কেউ শার্লক হোমস নয়। আমি বলে দিলাম এ অভিযুক্ত, অমুক তমুক দুর্নীতিতে অভিযুক্ত, দুর্নীতি করেছে। অনেক রকম মিথ আমরা দেখেছি, অনেক রকম মিথ্যাচার আমরা দেখেছি, পরে সেগুলো বাস্তবে সত্যি হয়েছে। দেশের তো নির্দিষ্ট আইন রয়েছে, নির্দিষ্ট সংস্থা সেটা তদন্ত করছে। রাজ্য সরকার যে তদন্ত কদিন করেছিল তার বাইরে তো নতুন করে কোনো আওতাই পাওয়া যায়নি। আর আমরা দেশের তো এমন কোনো আইন নেই আমরা বলে দিলাম তাদেরকে রাস্তার মাঝখানে গিয়ে শুলে চড়িয়ে দেওয়া হলো, এরকম ব্যবস্থাও তো নেই। কিন্তু আমাদের আইনের ব্যবস্থার উপর তো ভরসা রাখতে হবে, আইনের উপর রাখতে হবে। কিন্তু কার্যত আমরা দেখতে পেলাম বিরোধীরা তার অপপ্রয়োগ করছে। দেখুন, নবান্নটা তো আর ওই সিজিও কমপ্লেক্স নয়, যারা তদন্ত করছে সুপ্রিম কোর্টের নজরদারিতে, তারা তো আরও ভালো উত্তরগুলো দিতে পারবে। সেখানে গিয়ে আন্দোলনটা কেন হচ্ছে না? আন্দোলন কেন হচ্ছে? পুরো ব্যবস্থাটাকে গুলিয়ে দেওয়ার জন্য, অরাজকতা তৈরি করার জন্য। সামনে অতীন ঘোষ কোনো রকম ভাবে যুক্ত নয় না, আমি একবারও বলছি না। দেখুন, কেউ যদি অভিযুক্ত হয় নিশ্চয়ই তদন্ত হোক, যথাযথ তদন্ত হোক, এবং তাড়াতাড়ি সেটা চার্জশিট দেওয়া হোক, ট্রায়াল হোক, সব কিছু তাড়াতাড়ি। এত ফেলে রাখা হচ্ছে, পরে তারা মুক্ত হয়ে যাচ্ছে কেন? এগুলো কি কারণে সিবিআই করছে? সেই উত্তরগুলো তাই দিতে। অভয়ার খুন বা ধর্ষণ নয়, আরজি করে যে বিভিন্ন টেন্ডার নিয়ে দুর্নীতি ছিল বা দুর্নীতি হতো, সেখানেও তো নাম চলে আসছে। ভালো প্রশ্ন করে। তাহলে কি যারা এই অভিযোগগুলো আনছিলেন তারা কি অভয়ার মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন? এই দুর্নীতির অভিযোগগুলো আনবো, অভয়া মারা যাবে, তারপর আমরা দুর্নীতি অভিযোগ? কার্যত তো সেটা নয়। কিন্তু এ তো পুরো বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, কোথায় যাবি? জেলে যাবি না বিজেপিতে যাবি? ওয়াশিং মেশিনে যাবি না ওয়াশিং মেশিনে ঢুকে পড়ো, তোমার সব স্বচ্ছ হয়ে যায়। সেটা আমরা দেখেছি তো। এগুলো দেখুন, একদম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, সামনে নির্বাচন আছে, এগুলো করে থাকে। 2021-এ আমরা দেখেছি, এখনো দেখছি। কিন্তু কার্যত নির্ফল বিজেপির হাতেই শূন্যই পাবে। সেটা 2026 ফলের উপর আমরা তো মানুষের আদালতে আমরা ভরসা রাখি। পরে আলোচনা করবো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের অভিযোগ প্রতিহিংসা রাজনীতি হচ্ছে। তাপসদা, আপনার কাছে সরাসরি যাবো। তাপসদা, আরজি করের অভয়ার বিচার, যে বিচার নিয়ে গোটা নাগরিক সমাজ পথে নেমেছে, এবং চিকিৎসক মহল, বিভিন্ন সমাজে বিভিন্ন বুদ্ধিজীবীরাও বারবার একই বক্তব্য রেখেছে যে এই ঘটনা যখন ঘটেছে, যেটা আমাদের রাজ্যের কাছে একটা সত্যি এমন একটা বেদনাদায়ক দুঃখজনক ঘটনা, যে এর বিচার অবশ্যই হওয়া উচিত। কিন্তু 1 বছর পার হওয়ার পরেও সিবিআই তদন্ত করছে, তা সত্ত্বেও অভয়ার পরিবার এখনও সন্তুষ্ট নয়, যারা পথে নেমেছে চিকিৎসক মহল তারাও সন্তুষ্ট নয়। শুধুমাত্র যে অপরাধী হিসাবে সঞ্জয় রায় একমাত্র লোক, সেটাও কেউ মানছেন না। কিন্তু এখন আবার নতুন করে নতুন মোড় হিসাবে অতীন ঘোষের বাড়িতে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা বা সুদীপ্ত রায়ের বাড়িতে যাওয়া, কোথাও মিল খুঁজে পাচ্ছেন যে আবার
একটা তৎপরতা শুরু হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে, যেহেতু অভয়ার পরিবার বারবার বলছে এবং প্রয়োজনে তারা দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসছে, এবার হয়তো কিছু একটা হবে, তারই এটা পদক্ষেপ। না, এইটা সুপ্রিয়দা দেখো, যে 1 বছরের বেশি সময় ধরে যে ঘটনা আরজি করে ঘটেছে, গোটা বাংলা শুধু নয়, গোটা দেশ, গোটা বিশ্ব যে ঘটনা দেখেছে এবং মানুষ তার উত্তাল প্রতিবাদ করেছে। কিন্তু এটা দিনের আলোর মতো পরিষ্কার যে সিবিআই ব্যর্থ। কারণ সেই সময় তৃণমূল নেতারা, শুধু অতীন ঘোষ নয়, তৃণমূল নেতা এবং পুলিশ সমস্ত ঘটনাকে লোপাট করার জন্য দ্রুততায় কি ধরনের তৎপরতা দেখানো হয়েছে, যে অভয়ার লাশটা পুড়িয়ে দেওয়ার জন্য, যাকে কোনোদিন শ্মশানে যেতে দেখা যায় না, সে 7খানা লাশ ডিঙিয়ে অভয়ার মৃতদেহটাকে দাহ করতে হলো। আরজি কর শুধু নয়, গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি সেটা সামনে এসে গেছে। এটা আর বাংলার মানুষের কাছে বা দেশের মানুষের কাছে যে কি অবস্থা চলছে সেটা কিছু আমাদের আর বোঝার অসুবিধে কিছু হয় না। কিন্তু সিবিআই এর যে ভূমিকা, অতীন ঘোষ শুধু কেন, একের পর এক, তুমি তো 2জন এমএলএ এর নাম বললে, অতীন ঘোষের পরে সুদীপ্ত রায়, তারপরে আমরা জীবন কৃষ্ণ দেখলাম। সিবিআই খানিকটা আইওয়াশ করছে, বাংলার লোকদের আইওয়াশ করছে। কারণ এই যে জীবন কৃষ্ণ রায়, এত দুর্নীতি, এত সম্পত্তি, তারপরে তাকে দেখা গেল দুর্নীতি, সম্পত্তি, এই সমস্ত কিছু পরেও তাকে ছেড়ে দেওয়া হলো। আবার তার বাড়িতে যখন রেড করতে গেল, সে একইভাবে আবার ফোনকে জঞ্জালে নর্দমায় ফেলে দিচ্ছে। বলে এই যে চলছে 1 বছর ধরে টানা, পুলিশ, বাংলার পুলিশ যে রিপোর্ট দিল, সেই একই রিপোর্ট সিবিআই পক্ষ থেকে সামনে হাজির করা হলো। এটা কি হচ্ছে? এই এত বড় ঘটনা, গোটা আরজি করের সেখানে যেখানে ঘটনা ঘটেছিল সেই জায়গা ভাঙা হলো, সেখানে এত দুর্নীতি, শুধু বর্জ্য পদার্থ, শুধু টেন্ডার দেওয়া নয়, বর্জ্য পদার্থ পর্যন্ত সেখানে বিক্রি করে দেওয়া হচ্ছে। এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা। মনে হয় ডিসকানেক্ট হয়ে গেলাম না? না, শোনা যাচ্ছে আপনার ফোনটা অটোরেট করতে সেখানে হবে। কি পরিমাণ দুর্নীতিটা হয়েছে, সেই ভয়ঙ্কর দুর্নীতিটা সকলেরই জানা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণ বর্জ্য পদার্থ পর্যন্ত সঞ্জয় রায়, না, আপনি তাপসদা, আপনার বক্তব্য যা হচ্ছে এটা শুধুমাত্র আইওয়াশ, কিছু হবে না আলটিমেটলি। আইন ওয়াশ শুধু নয়, এটা যে তৃণমূল বিজেপির বোঝাপড়া, আজকে আমরা সারদার সময় থেকে দেখছি সিবিআই এতগুলো কেস হাতে পাওয়ার পরে একটা ঘটনা কিনারা করতে পারলো না। ওই যে বলছে এখানে ওখানে হাত না, কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট না, আসলে দিদি মোদি এইভাবে বোঝাপড়াটা আছে। তুমি অসুবিধায় পড়লে আমি আছি, আমি অসুবিধায় পড়লে তুমি আছো। তা না হলে সিবিআই এর সেই দক্ষতা আছে যারা চিদম্বরমের বাড়ির প্রাচীর ডিঙিয়ে ঢুকে যেতে পারে। আর এই রাজ্যে এত দুর্নীতি, এত সমস্ত মন্ত্রী এমএলএরা তারা এত দুর্নীতি করছে, তার কোনো কিনারা করতে পারছে না। বেশ তাপসদা, আমি আসবো আপনার কাছে, আমি আসবো। এইটা নরেন্দ্র মোদির হাতে হাত কাটিয়ে এর উত্তর আমি বারবার যে কথা বলা হচ্ছে যে সিবিআই কেন এত স্লথ, তদন্ত করতে গিয়ে কেন এত সময় নিচ্ছে, কেন আসল অপরাধীদের কাছে পৌঁছাতে পারছে না, এবং তার পিছনে কারণ হিসাবে বারবার উঠে আসছে যে দিদি মোদি সেটিং এবং তৎপরতা। যখন প্রয়োজন তখন যতটুকু প্রয়োজন ততটুকু হবে, কিন্তু আসল অপরাধী ধরা যাবেও না, আর এভাবেই চলতে থাকবে। এটা পুরোটাই আইওয়াশ, এবং আপনাদের বিরুদ্ধে সেটাই অভিযোগ, বা আপনার দলের বিরুদ্ধে অভিযোগ, বা আপনার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ। সোনাদাও কি বলবেন? দেখুন, প্রথমত বলুন, সিবিআই, আমি কোনো সিবিআই এর দপ্তর থেকে এখানে আসিনি প্রতিনিধিত্ব করতে, আমি একজন বিজেপির প্যানেলিস্ট হিসাবে এসেছি আপনাদের এখানে। তাই সিবিআই কিভাবে কাজ করবে সেটা সম্পূর্ণ সিবিআই এর উপর ডিপেন্ড করে। যেমন সিবিআই চলে সিবিআই এর মতো, সেটা বিজেপির দপ্তর থেকে চলে না। যেমন লালবাজার চলে নবান্ন দপ্তর থেকে, যেভাবে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশকে নির্দেশ দেবে, যেভাবে চলে, সেটা সিবিআই কে আমরা পরিচালনা করি না। দ্বিতীয়ত, দেখবেন মোবাইলের কোনো, আপনি যদি ট্রেনে বাসে যাতায়াত করেন বা কোনো বাজারে দাঁড়ান, তাহলে দেখবেন মোবাইলের কোনো রিংটোন যদি পপুলার রিংটোন বেজে ওঠে, মানুষ সবাই সবার পকেট হাত দেয়, ভাবে আমার পকেটে হয়তো সেই রিংটোনটা বাজছে। তেমনি রাস্তাঘাটে কোথাও যদি চোর চোর, খুনি খুনি বলে চিৎকার করায়, সবাই কিন্তু তৃণমূলের দিকে তাকায়। আসলে এতগুলো চোরের কাছে গেছে, এতগুলো খুনির বাড়িতে গেছে, আর এটা জীবন, এটা নতুন কিছু নয় যে মনে করেন 1 বছরে যা করলো তাতে আপনি খুশি তো? আপনার দল খুশি তো? রাজ্য বিজেপি খুশি তো? গত 1 বছরে অভয়া নিয়ে যা করলো সিবিআই, তাতে আপনারা খুশি তো? এইটুকু আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে, তাপসদা বলতে দিন। ডিপেন্ড করতে বসে আছেন, আগে ভাবুন।
দেখুন দাদা, একটা সঞ্চালক দাদাকে বলছি, শোলে সিনেমাতে একটা ডায়লগ আছে জানেন তো, যে ওখানে ডায়লগ ছিল যে কিতনা আদমি থা কালিয়া, তো কালিয়া বলেছিল যে 2 আদমি থা। তো আপনি তৃণমূলের কোন একজনকে আপনি এখানে দেবুদাকে জিজ্ঞেস করুন কিতনা চোর কিতনা খুনি হয় তৃণমূল, দেবুদা বলতে পারবে না। আসলে দেবুদা যে এখানে তৃণমূলের ডিপেন্ড করছে উনি চোর কিনা, উনি খুনি কিনা, ওনার বাড়িতে সিবিআই যাবে কিনা সেটাও উনি বলতে পারবেন না। তো সেইখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতা মন্ত্রী মানেই চোর খুনি, এটা নতুন কিছু নয়। আর তৃতীয়ত হচ্ছে দেবুদা বললেন যে সিবিআই কে কে কি ব্যবহার করছে আমি জানা নেই, যে প্রশাসনকে ব্যবহার করা যায় কিনা। প্রশাসন প্রশাসনের মতো চলে, তৃণমূল কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করে করে এমন ভাব তৈরি করেছে তারা ভাবছে সবাই সর্বক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করে। দেবুদা বলতে পারলো না, কিন্তু আপনি সঞ্চালক দাদা বললেন যে দেবুদাকে প্রশ্ন করলেন অতীন ঘোষ কি তাহলে নির্দোষ, দেবুদা একবারও কনফিডেন্সের সাথে বলতে পারলো না যে অতীন ঘোষ নির্দোষ। এখানেই দেবুদারও সংকোচ আছে যে অতীন ঘোষ নির্দোষ নয়। আজকে আপনি দেখুন এখানে বলছে যে আই ওয়াশ হচ্ছে, ওয়াশিং মেশিন, দেবুদা বললো যে বিজেপি ওয়াশিং মেশিন নিয়ে সব ওয়াশিং মেশিনে ওয়াশ করে নেবে। বিজেপি, হ্যাঁ সত্যি যেই ওয়াশিং মেশিন আছে সেটা তৃণমূল আবিষ্কার করতে পারেনি। বিজেপি যাদের ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে দেয়, আবার সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ন্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই সব্যসাচীদের ন্যায় তৃণমূল কংগ্রেস ওয়াশিং মেশিন থেকে পরিষ্কার করে দিয়ে আবার তাদের ন্যায়, এই অভ্যাসটা তাদের আছে। আর এখান থেকে সিপিআইএম থেকে বারবার বলা হয় যে বিজেপি আর তৃণমূলের নাকি সমঝোতা। বিজেপি কিন্তু নবান্নে ফিশ ফ্রাই খেতে যায় না। বিজেপির বহু কর্মী, 200-র ওপর কর্মী আজকে বিরোধী রাজনৈতিক দল করে বলে আজকে খুন হয়েছে। সিপিএম এর মতো বিজেপি দিল্লিতে গিয়ে দোস্তি করতে যায় না, ইন্ডিজোটের পিন্ডি চটকাতে যায় না। তাই দালালি নামে যে জোট সিপিএম তৃণমূল কংগ্রেস করে, আর এই আরজি করের পরে যে বোন মারা যাবার পর যে নাটকীয়তা সিপিএম তৃণমূলকে বাঁচানোর জন্য একটা আন্দোলনের নামে খোলা জলে মাছ ধরতে বসলো। তবে একটা কথা বলছি, মানুষ আমাদের সাথে আছে, আমরাও এর শেষ থেকে চাইবো বাংলার মানুষের জন্য, বাংলার প্রত্যেকটা মায়ের বোনেদের প্রত্যেকটা দোষীকে শাস্তি দিয়ে থাকে। বেশ 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 দেবো দাদা, আপনি 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 শুনছেন কি বলছেন সোমনাথবাবু? হ্যাঁ, এবার সোমনাথবাবু যেটা বলছে, সোমনাথবাবুর কথার উত্তরে আসি। ওনাদের একজন যে অভিযোগগুলো বারবার এলেন, ওনাদের একজন বিচারক ছিলেন। বিচারক থাকা অবস্থায় উনি উত্তর কি দিচ্ছিলেন, বিজেপি অলসো অ্যাপ্রোচ টু মি অ্যান্ড আই অ্যাম অ্যাপ্রোচ টু বিজেপি। অভিজিৎ গাঙ্গুলি কথা হ্যাঁ, না আমি নামটা বললাম না, এখন আমার এগেইনস্টে আবার চিঠি পাঠিয়ে দেবে, মামলা করে দেবে। না নতুন কিছু না, তাহলে বুঝুন একজন বিচারকের পদে বসে থাকার দরুন সে কোন জায়গায় যোগাযোগ রাখছে, বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে যাই। এই তোমার সময় বলিনি কিন্তু বলতে দাও, এই দেখো এই মাঝখানে ঢুকে পড়াই বলতে দিন আপনার বলা হয়ে গেছে, বললাম না। এবার দেখুন বিচার ব্যবস্থাকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে, শুনুন ভালো করে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে যারা লোয়ার কোর্টগুলো বিচারপতিরা রিটায়ার করার পর সরাসরি কোনো রাজনৈতিক দলে যোগ দেবে না। সত্যি কথা, একদম ঠিক কথা বলেছে। কিন্তু এই বিজেপি এই বিচার ব্যবস্থাগুলোকে নষ্ট, ওদের শুভেন্দু অধিকারী কালকে অমুক গ্রেপ্তার হবে, পরশুদিন ওই গ্রেপ্তার হবে, অমুক দিন ধামাকা হবে, কোথা থেকে জানছো তোমরা কে? শুভেন্দু অধিকারীকে। তার মানে এদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে। আর কেন হয়, যত নির্বাচন এগিয়ে আসে তত এই নির্বাচন এগিয়ে আসছে, এখনই দেখতে পালো আন্দোলন কোথায় হবে। সিজিও কংগ্রেসটা কি আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ, দেবব্রতদা দুর্নীতির অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে, দেবব্রতদা না যে কোন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি বলুন, স্বাস্থ্য দুর্নীতি বলুন, রেশন দুর্নীতি বলুন, আবার বলছি গরু পাচার বলুন, শুনুন দুর্নীতি শেষ শুনুন, অভিযুক্ত হওয়া মানে সে দোষী সাব্যস্ত নয়। মাননীয় অমিত শাহ জেল খেটে এসছে, তারপরে ক্লিন চিট নিয়ে এসছে, তাতে কি হয়েছে? তাহলে কি দুর্নীতিমুক্ত সব হয়ে গেল? সব ভুলে গেল, ক্লিন চিট পেয়ে গেল, হয়ে গেল, সবকিছু হয়ে গেল। না, এটা বোঝা দরকার। আমি শুধু একটা বিষয় জানতে চাইছি যে গত 1 বছরের সিবিআই তদন্তের গতিমুখ, এটা নিয়ে কি বিজেপি তৃণমূল দুজনে খুশি আছে? এরা খুশি না। ফলে একটার পর একটা ঘটনা গোটা রাজ্যে আমরা যা দেখছি, সেই সারদা থেকে শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হলো। নারদাতে বিজেপি তৃণমূল নেতাদের টাকা নিতে দেখা গেল, যদিও তৃণমূলের কিছু নেতা বিজেপিতে যাওয়ার পরে তারা এখন আর সেটা প্রসঙ্গটা আনছে না। কিন্তু তখন তো আমরা দেখেছি আজকে বিজেপির যিনি বিরোধী দলনেতা, তিনিও তোয়ালা মুড়ে টাকা নিচ্ছে, আর তৃণমূলের এক ঝাঁক মন্ত্রী নেতা টাকা নিচ্ছে। সেটাও সিবিআই এর হাতে ছিল, সারদা সিবিআই এর হাতে, নারদা সিবিআই এর হাতে। আর চোরদের মন্ত্রিসভায় থাকবো না কে বলেছিল? চোরদের মন্ত্রিসভায় থাকবো না, সেই চোরদের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ডোন্ট ডিস্টার্ব মি। আমি আপনার সময় বলিনি যে এতগুলো কেস সিবিআই এর হাতে দেওয়া হলো,
গত 1 বছর রাজ্য পুলিশ যা চার্জশিট দিয়েছে সেই একই কথা কপি করে সিবিআই দিল। এতে বুঝতে অসুবিধা থাকে? গোটা রাজ্যের কোন মানুষের বুঝতে অসুবিধা আছে? আর আজকে শুধু অতীন ঘোষ কেন, তৃণমূলের সব নেতার বাড়িতে রেড করা দরকার, সব নেতাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এরকম অনেক কিছু বেরোবে, অনেক কিছু বেরোবে, যেটা জীবন কৃষ্ণ একা মোবাইল ফেলে দিচ্ছে না, শুধু তৃণমূলের নেতাদের এবং এমএলএ মন্ত্রীদের মোবাইলগুলো দিয়ে সিবিআই ঠিক রকমের স্টাডি করুক তো কত কি তথ্য বেরিয়ে আসবে। গোটা রাজ্যটা সর্বনাশের পথে চলে যাচ্ছে। আজকে হাহাকার করছে অভয়ার মা বাবা, তারা এখানে ওখানে সব জায়গায় গেছে, তারপরেও সিবিআই এর এই ভূমিকা। তিনি গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একবার দেখা করার জন্য। তিনি এত ব্যস্ত মানুষ, সবার সঙ্গে দেখা করতে পারেন, আর এইরকম একজন অভিভাবক বাবা মায়ের সঙ্গে তিনি দেখা করলেন না, এখানে এলেন দেখা করলেন না। মানে আপনি বলছেন যে আলটিমেটলি সিবিআই বা ইডি যাই তদন্ত করুক, তার ফল যে কি হবে, কি রেজাল্ট হবে, সেটা হয়তো আপনারা আগেই একটা আভাস পেয়ে যাচ্ছেন যে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, যেটুকু রাজনীতি বুঝি তাতে তৃণমূল বিজেপির যে বোঝাপড়া আছে, ও কি ফিসপ্রাইয়ের গল্প বললো। বামেদের অবস্থান সবাই জানে, আমরা চোখে চোখ রেখে লড়াই করি, গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, এখানেও লড়াই করছি। আমরা বোঝাপড়ার জায়গায় আমরা নেই, কিন্তু আজকে বিজেপি তৃণমূল যদি বোঝাপড়া না থাকতো না, আমাকে বিজ্ঞাপন একটা বিরোধী দিতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। আমাদের নজর থাকবে অ্যাকচুয়ালি। বেশ তাপসদা, অ্যাঙ্কার সুপ্রিয় দা, আমার সময় ডিস্টার্ব করবেন না। যদি সিবিআই ঠিকমতো ভূমিকা পালন করত, দাসের ঘরের মতো এই সরকার পড়ে যেত, লাইন দিয়ে সব তিহার জেলে যেত, গোটা ক্যাবিনেটটা জেলে চলে যেত। কিন্তু সেটা তো এখন হওয়ার উপায় নেই, তারপরে উপায় আছে বলে তো মনে হচ্ছে না আপনাদের কাছে। আপনাদের নরেন্দ্র মোদী দুটো ক্র্যাচের উপর ভর করে চলতে হয়, একটা চন্দ্রবাবু নাইডু, একটা নীতিশ কুমার। কেউ একটা বেরিয়ে গেলে আবার তখনই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। আলটিমেটলি সর্বভারতীয় রাজনীতিতে কোথায় কখন কোথায় কাকে কিভাবে দরকার, কোথায় বন্ধু কোথায় শত্রু, সেটা তো এখনই বলা যায় না। অর্থাৎ কোথায় কি খেলা হয় তার জন্য হয়তো অপেক্ষা করতেই হয় আমাদের। কিন্তু আমাদের এই রাজ্যে যে এতটা বড় বড় ইস্যু, একটা এমন ইস্যু যেটা যে কোনো দিন সরকারকে চাপে ফেলতে পারে, সরকার পড়ে যাওয়ার মতন সম্ভাবনা তৈরি হয়। কারণ আমার মনে আছে যে গত বছর 9ই আগস্টের এই ঘটনার পর, আরজিকর ঘটনার পর যে আন্দোলনের ঢেউ আমরা দেখেছিলাম, যেভাবে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছিল, তারপরে আদালত, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে তদন্তভার সিবিআই হাতে যাবার পর বা তদন্ত হওয়ার পর ধীরে ধীরে কিন্তু অনেকটা স্তীমিত। কিন্তু আলটিমেটলি উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ যে বিচার তার পরিবার চাইছে, সেটা কিন্তু কোথাও এখনও অধরা। আমরাও অপেক্ষায় থাকবো সিবিআই তার সুনাম অনুযায়ী কাজ করে আসল অপরাধীদের ধরতে পারে কি না, এবং তার পরিবার আসলে অপরাধী ধরা হওয়ার পর, অপরাধীদের ধরা পড়ার পর তারা যেন বলতে পারেন যে হ্যাঁ ইনি আসল অপরাধী। সেদিকে আমাদের নজর থাকবে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবারে আমাদের নেক্সট টপিক হচ্ছে আজকে এসএসসি সুপ্রিম কোর্টে আজ আরও একবার তার শুনানি ছিল। ইতিমধ্যেই আমাদের দর্শক যারা তারা নিশ্চয়ই জানেন যে গতকাল সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকার এবং এসএসসিকে, এবং সেখানে 7 দিনের ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল যে অযোগ্যদের তালিকা, চিহ্নিত অযোগ্যদের তালিকা কেন আপনারা প্রকাশ করেননি, কাদের বাঁচাতে চাইছেন, কেন এত লুকোচুরি করছেন, কেন আপনারা কলকাতা হাইকোর্টে অযোগ্যদের হয়ে মামলা করতে গেছেন, এরকম প্রশ্ন পর্যন্ত শুনতে হয়েছিল। এবং তারপরেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হ্যাঁ আমরা 7 দিনের মধ্যে প্রকাশ করব চিহ্নিত অযোগ্যদের তালিকা। আর আজ এই হিয়ারিংয়েও এসএসসি জানিয়ে দেয় যে আগামীকাল অর্থাৎ শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হবে তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে। যদি সত্যি এই তালিকা হাতে থাকতো বা আছে, তাহলে এসএসসি এতদিন ধরে কেন এই তালিকা প্রকাশ করলো না, যেখানে বারবার বলা হচ্ছিল চাল আর কাকুরকে আলাদা করা হোক, অর্থাৎ যোগ্য আর অযোগ্যদের মধ্যে ফারাকটা বার করলেই আসল যারা যোগ্য চাকরি তারাই বেঁচে যেত, তাদের আর সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে যেত না। তাহলে এখন কেন? তাহলে কি সুপ্রিম কোর্টের এই নির্দেশ কোথাও সরকার এবং এসএসসিকে চাপে ফেলে দিয়েছে? আবার বিরোধীদের তরফ থেকে আবার এরকম প্রশ্ন উঠছে যে তালিকা যে প্রকাশ করা হবে সেটা আসল তালিকা কি না তা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, যে আদৌ যে অযোগ্যদের তালিকা তারা প্রকাশ করবেন তার মধ্যে কোনো জল থাকবে না তো। অর্থাৎ
এই নিয়েও কিন্তু একটা বিতর্ক চলছে বা আগামী দিনেও চলবে, এবং তালিকা প্রকাশ করার পর যখন মিলিয়ে নেওয়া হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। এবং যদিও গতকাল সুপ্রিম কোর্টের 2 বিচারপতি কথাও বলেছেন, যদি কোথাও কোনো রকমভাবে আমাদের কাছে মামলাকারীরা তথ্য নিয়ে সামনে উপস্থিত হন যে কোনো অযোগ্যরা পরীক্ষায় বসছেন এবং অ্যাডমিট পেয়েছেন, তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে, প্রয়োজনে আমরা সিবিআই তদন্ত করব, অর্থাৎ এসএসসিকে আরও একবার তীব্র ভর্ৎসনা করেন। কিন্তু এখন প্রশ্ন যে শেষ মুহূর্তে আদালতের নির্দেশে যখন এই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, তখন থেকে কি আবার নতুন কোনো বিতর্ক তৈরি হবে না, যে কারা ঘুষের বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন? আমাদের এই নেক্সট টপিকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমি দেবব্রতদার কাছে যাবো। দেবব্রতদা, খুব ভালো কথা, এতদিন যা করেনি শেষবেলায় এসে এসএসসি বা রাজ্য সরকার সেটা করতে চাইছে বা করবে। আপনার কি মনে হয় না যে এইটা যদি একটু আগে করতো, তাহলে এই যে এতগুলো যোগ্য শিক্ষকের চাকরি চলে গেল, তো সেই চাকরিটা তো আর যেত না, পরীক্ষাও হয়তো আর নতুন করে নিতে হতো না। কেন এটা এখন বাধ্য হচ্ছেন? এর আগে কেন আপনারা, যখন বারবার প্রশ্ন তোলা হয়েছে, তখন কেন আপনারা এই চিহ্নিত অযোগ্যদের তালিকা দেননি? সরকার যেটা করছে মোটামুটি আদালতের নির্দেশেই করছে। প্রথম থেকে যদি দেখেন, সরকার কোনো মানুষের কাজ যাক সেটা একবারও চায়নি। তারা চেয়েছে প্রতিটা মানুষ যেন তাদের কোন মানুষের, আপনি অযোগ্যদের কাজের কথা বলছেন? যারা ঘুষ দিয়ে টাকা চাকরি পেয়েছেন, টাকা দিয়ে চাকরি পেয়েছেন, ঘুষ দিয়েছেন তিনিও অপরাধী, আর যিনি ঘুষ নিয়েছেন তিনিও অপরাধী। সেটা আপনাদের দলেরই লোক। না না, সেটা এখন বলতে পারবো, সে শুভেন্দু অধিকারীও নিয়েছে, আমিও তো বলছি। আপনারা কথা শুভেন্দু অধিকারীর নাম চলে আসে। আরে সব থেকে বেশি যদি দেখা যায় টেমপ্লেট আছে আপনার ওই মেদিনীপুরে আছে, তখন ভালো তো কাজ করতো, ভালো তো প্রকাশ পেলে তো বলে যাবে। সে তো এখন শুদ্ধ হয়ে গেছে। যে গঙ্গায় ওই যে যিনি যে টাকা নিয়েছে, যে টাকা দিয়েছে, তারাই তো বলে দেবে যে আমি টাকা নিয়েছি, তাহলে আপনাদের বাঁচাতে হবে না। যিনি দিয়েছেন তাকেও অ্যারেস্ট করা দরকার। বিজেপিও তো বাঁচাতে পারবে না। কেউ দিয়ে থাকে, আর যারা অপরাধী যারা জেলের মধ্যে থাকুক, কোনো আপত্তি নেই। আরে এতদিন পর্যন্ত আপনারা বলতেন যে মামলাকারীদের জন্য আজকে 26,000 শিক্ষক অশিক্ষক চাকরি চলে গেছে, আর গতকাল বিচারপতিরা বারবার বলেছেন যে আপনাদের জন্যই এই লোকের চাকরি গেছে, এই বিশৃঙ্খলা আপনারা তৈরি করেছেন। আর আদালতকে দোষারোপ করা হচ্ছে, ফলে এর মধ্যে আর আপনারা বলতে পারবেন না যে মামলাকারীদের জন্য চাকরি গেছে। তথ্য দিচ্ছি, আদালত অঙ্কিতা অধিকারী বললো না, অঙ্কিতা অধিকারী সঠিক পদ্ধতিতে চাকরি পায়নি, তার চাকরিটা থাকা উচিত নয়। চাকরিটা পেলো কে? ববিতা। ভালো কথা। এখন আদালতের নির্দেশে ববিতার চাকরি চলে গেল অনামিকাকে, কিন্তু কোন জায়গাটা আমরা ঠিকঠাক বিচারটা পাবো সেটাও তো একটু বলতে হবে। সে অনামিকার, এখন বলছে অনামিকারও চাকরি নেই, সে নাকি টেম্পটেড না নট টেম্পটেড পড়বে, সেটাও আমরা এখন ঠিক করে বলতে পারছি না, যেটা চাল কাকড়টা যখন আলাদা করা যায়নি। কিন্তু সরকার প্রতিটা ক্ষেত্রে কিন্তু যা আদালত নির্দেশ দেয় সেই পদ্ধতিতে নোটিফিকেশন করেছে, বিজ্ঞাপন করেছে, আগামী দিনে পরীক্ষারও পদ্ধতি চলছে। কিন্তু একটা পক্ষ থেকে কিছু জায়গায় পুরো ব্যাপারটাকে সেখানেও একটা ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছে, এবং যারা যোগ্য তাদের জন্য কিছু স্পেশাল ব্যবস্থাও করে সরকার চেষ্টা করে প্রত্যেকের কাজ থাক, কিন্তু সেই জায়গাতেও আইনের বাইরে গিয়ে কোনো কখনোই না। সরকার, আবার বলছি, সরকার প্রতিটা ক্ষেত্রে কেউ আইনের ঊর্ধ্বে কেউ না, কেউ যেতেও পারে না। আমাদের সরকার সেটা বুঝেও না বোঝার ভান করেছে, সেই কারণেই আজকে আদালতে বারবার করে প্রশ্ন জায়গাটা সেটাই বলছি। কিছু আইনের জায়গা তো আইনজ্ঞরাও তো দেখা গেছে তারা নিজের পদে আমরা অপেক্ষায় থাকবো। দেখবো আগামীকাল যে তালিকা প্রকাশ হয় চিহ্নিত অযোগ্যদের, সেখানে সঠিক কত হাজার চিহ্নিত অযোগ্যদের নাম, আমরাও আদালতের ভরসা রাখবো। সবাই তো অভিজিৎ গাঙ্গুলি নয়। আমি তাপসদার কাছে আসবো, তবে তাপসদার কাছে যাওয়ার আগে একটা কথা বলে দিই যে 7 আর 14 সেপ্টেম্বর যে দুটো পরীক্ষার ডেট ঠিক করে দেওয়া হয়েছিল, সেই পরীক্ষার ডেটের কোনো চেঞ্জ হবে না, পরীক্ষা হবে, এটাও আদালত খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এবং নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে। শুধুমাত্র তারা দেখা হবে যে যারা অযোগ্য, চিহ্নিত অযোগ্য, তারা যেন কোনো রকমভাবে অ্যাডমিট কার্ড না পায় বা পরীক্ষায় বসতে না পারে। তাপসদা, আজকে একটা এমন সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আমি আসছি আপনার কাছে, একটা এমন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যে আজকে আদালতের নির্দেশ মানতেই হচ্ছে এসএসসি আর রাজ্য সরকারকে। তাহলে এটা যদি আগে মেনে নিত না, তাহলে তো এই বিপদ হতো না, এতগুলো লোকের চাকরি চলে যেত না। আমি দেবব্রতকে প্রথমে একটু বলে দিতে চাই যে মেদিনীপুর জেলাটা এখনো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে আছে। ও এমন ভাবে মেদিনীপুর বলছে যেন অন্য কোনো ঝাড়খণ্ড, বিহার সরকারের আন্ডারে। একদম ঠিক বলেছেন। মেদিনীপুর জেলায় কূটনীতি হয়েছে, এই ধরনের কথাটা ওর উজ্জ্বল করা দরকার। না, ওখানে একটা জমিদার আছে, তার বাড়ি গিয়ে একটু আন্দোলন করুন না, দেখি না।
না না, ওই ওখানকার জমিদারের বাড়ি থেকে একটু ধর্ণা দিন না। সেই সময় তো শুভেন্দু অধিকারীর নাম বলছেন, তিনি তো আপনাদের দলের বিধায়ক ছিল, আপনাদের দলের মন্ত্রী ছিল। সে তো শুনুন, সে তো আরে সে তো বুদ্ধবাবু বলেছিল চোরাদের মন্ত্রিসভা, ঠিকাদারদের সরকার, আপনারা তো একদম ধোয়া ঠিকাদারদের সরকার কারা বলেছিল? যিনি ছিলেন তিনি যদি দুর্নীতি করেন, গোটা সরকার দুর্নীতি, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু জানো না? যারা ঘুষ লক্ষ লক্ষ টাকা গোটা রাজ্যের ছেলে মেয়েদের কাছ থেকে তোলা হয়েছে, সারা পশ্চিম বাংলা থেকে টাকা তোলা হয়েছে লক্ষ লক্ষ টাকা। আজকে কেন তোমরা অযোগ্য যোগ্য তালিকা এতদিন ধরে কোর্ট বলা করে কেন করনি? পিঠের চামড়া তুলে নেবে, যারা টাকা দিয়েছে পিঠের চামড়া তুলে নেবে। তৃণমূল নেতারা বাসে ট্রেনে ভ্রমণ করতে পারবে না, বাজার যেতে পারবে না। এক একটা বাড়িতে আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, এক একটা গ্রামে হামলা শুরু হয়ে গেছে। যারা লাখ লাখ টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে, তোমার অজানা না, তারা পার পেয়ে যাবে। আজকে কেন এতদিন ধরে তালিকা তৈরি করা হয়নি? অনেকদিন আগে যারা পরীক্ষা দেয়নি, ফাঁকা ওএমআর সিট দিয়েছে, তাদেরও চাকরি হোক। কি বলছেন? মুখ্যমন্ত্রী বললেন, তার শুনে শুনবেন যে তুমি বলছো যে আমরা যারা ঘুষ দিয়ে তাদের অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আপনার কাছে তথ্য রয়েছে তো, যান থানায় যান, যারা ঘুষ দিয়ে তাদেরকেও অ্যারেস্ট করান। যাদের ওএমআর সিটে কোনো দাগ নেই, যাদের ওএমআর সিটে কোনো দাগ নেই, তারও চাকরি হোক, এটাই চাইছো? যোগ্যদের তালিকা তৈরি করতে হবে। একটা ব্যর্থ সরকার এতদিন ধরে কোনো নিয়োগ করতে পারছে না, একটা পরিচ্ছন্ন প্যানেল তৈরি করতে পারছে না, এসএসসি বন্ধ, টেট বন্ধ, গোটা রাজ্যের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। 2009 এর প্যানেলে চাকরি দিয়েছেন যারা ছেড়ে গেছিলেন? আরে সরকার 2009 এর প্যানেলে চাকরি হয়েছে। দেবব্রতবাবু, এখন আপনাদের শাসনকালে যে ঘটেছে, যে বিষয়গুলো ঘটেছে, তার উত্তর আপনাকে দিতে হবে। এখন আপনারা পুরনো বাম আমলে চলে যাচ্ছে। কেন চ্যানেলে আসছো? বাসিন্দা জল খারেনি বলবে তো, এটা আমার কোনো বলার নেই। এত চুরি করেছে আমাদের নেতা মন্ত্রীরা, আমার কিছু বলার নেই। সবসময় কথা বলতে হবে। কে কথা বলেছে? এখনো প্রাথমিকের মামলা কোর্টে ঝুলছে, টেটে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, নিয়োগ হয়নি। 23-এর টেটের পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোয়নি, তাদের কিভাবে হবে তারও কোনো ঠিক নেই। প্রাথমিকে কি আদালত কি বলবে তারও কেউ কিছু জানা নেই। আর তার সঙ্গে এই 26,000 শিক্ষক অশিক্ষক নিয়োগ, অশিক্ষকদের চাকরি চলে যাওয়ার পর এই পরীক্ষার পর যে কি ঘটনা ঘটবে সেটাও কিন্তু মানে আগাম একটা আমরা মানে বুঝতে পারছি যে আরো একটা বড় বিতর্ক সামনে চলে আসছে। এটা দেখেছো তো, এটা দেখেছো সুপ্রিয়দা, এই রাজ্যের জয়েন্টের 3 টপার তারা ইতিমধ্যে বাইরে চলে গেছে। এখানে কেন আইটিআই গুলোতে যায়, কিচ্ছু খবর রাখেন না। যারা টপার হয় তারা আইআইটিতেই যায়, আর টপার যারা বেরোয় তারা বিদেশে চলে যায়। সেই প্রশ্নটা করেন না কেন? অদ্ভুত যুক্তি আপনাদের। আরে যারা টপ করে তারা আইআইটিতেই খোঁজে। তাহলে ওবিসি আচ্ছা, আপনি কি মানছেন না যে আজকে হাইকোর্টে ওবিসি ইস্যুটা কিভাবে ঝুলে রয়েছে, তার জন্য এতগুলো পরিবার আটকে রয়েছে? তারা আবার বিদেশে চলে যায় কেন? সেটা উত্তরটাও দিন। আরে সেটা আলাদা বিষয়, সেটাই বিষয়। একটা এমন সিস্টেম আপনারা তৈরি করছেন, এমন আইন তৈরি করছেন জানিয়ে আদালতকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা, সাধারণ মানুষ, যে কেন ওবিসি 1 ওবিসি 2-তে যে ধরনের সম্প্রদায়কে আজকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা কিন্তু মামলা হবেই। মামলা হলে সমস্ত কিছু তো আটকাবেই, এটা তো জানা উচিত ছিল সরকারের। আমি আসবো, তাপসদা আসবো, পরে আমি সোমনাথবাবুর কাছে যাবো। টাকা তুলবে আর মামলা হবে না, অযোগ্যদের চাকরি দেবে, মামলা হবে না, তা কখনো হয় না। বেশ 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 প্রার্থীরা মামলা করছে, এটা জেনে রাখতে হবে। চাকরি প্রার্থীরা মামলা করছে। বেশ 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 তাপসদা আসবো, সোমনাথবাবুর কাছে যাবো। সোমনাথবাবু, শেষ মুহূর্তে এসে আপনার কোথাও মনে হচ্ছে যে এসএসসি গতকাল তো আদালতে তীব্র ভর্ৎসনার শিকার হয়েছে, আর আজকে তো বলেইছে যে আগামীকাল আমরা প্রকাশ করব। আজকে বলেছে আদালতে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা আগামীকাল সমস্ত কিছু প্রকাশ করব। এরপরেও কি আপনারা বিশ্বাস রাখেন যে চিহ্নিত অযোগ্যদের সঠিক তালিকা এসএসসি প্রকাশ করবে? বিয়েতে আপনি পুরুষ ঠাকুর নিয়ে এলেন, এবার পুরুষ ঠাকুর দেখা গেল পুরুষ ঠাকুর বিয়ের পিঁড়িতে বসে আপনার শ্রাদ্ধের মন্ত্র বলছে, তাহলে কি আপনার বিয়েটা হবে? আপনাকে কি করতে হবে? পুরুষ ঠাকুরকে চেঞ্জ করতে হবে। এই পশ্চিমবাংলাতেও যদি আপনার সবকিছু ন্যায় বিচার চান, সবকিছু ঠিকঠাক চান, তাহলে সরকারটাকে পরিবর্তন করতে হবে। নাহলে কমছে, বিজেপির সিট কমছে। দেবুদা বলতে দিন। 3রা এপ্রিল এটা বাতিল হয়ে জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার ও এসএসসি বোর্ড হচ্ছে এর জন্য সম্পূর্ণ দায়ী। রাজ্য সরকারকে বারংবার এবং এসএসসি বোর্ডকে বারংবার বলা সত্ত্বেও এরা যারা সঠিক শিক্ষক, মানে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে আর যারা ঘুষ দিয়ে পাস করেছে, যারা তৃণমূলের ক্যাডার চামচাগিরি করে যারা চাকরি পেয়েছে, এই লিস্ট এরা বার করতে পারেনি, বার করার ইচ্ছা প্রকাশ করেনি এরা।
আজকে 10 বছর বাদে এরা পরীক্ষার কথা বলছে। আমরা পরীক্ষার বিরুদ্ধে নয়, আমরাও চাই শিক্ষকের পরীক্ষা হোক, শিক্ষিত ছেলেমেয়েরা শিক্ষিত পরীক্ষা দিয়ে সেটা নিয়োগ হোক, স্কুলগুলোতে পড়াশোনা হোক, সরকারি স্কুলগুলোর ছেলেপেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। কিন্তু সরকার এটা চাইছে না। সরকার চাইছে প্রত্যেকটা বাংলার শিক্ষাঙ্গনগুলোকে রাজনৈতিক প্রতিষ্ঠান বানিয়ে দিয়ে পুরো সম্পূর্ণ তালা মেরে দিয়ে প্রাইভেট স্কুলগুলোর রমরমা বিজনেস করে সেখান থেকে কাটমানি খাওয়ার একটা বড় পরিকল্পনা করে চলেছে। এটা গভীর চক্রান্ত রয়েছে সরকারের। পশ্চিম বাংলায় আজকে আপনি বলুন, এরা কোর্টের রায়, আমাদের কেন কোর্টের রায় বসতে হবে বলুন তো? আজকে চাকরি পরীক্ষার্থীদের জন্য আমাদের কোর্টে যেতে হবে, বিয়ের জন্য হবে, পরীক্ষার জন্য কোর্টে যেতে হবে, সবকিছুর জন্য যদি কোর্টে যেতে হয় তাহলে সরকারটা কিসের জন্য? মানুষদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে কিসের জন্য? মুখ্যমন্ত্রী বানিয়েছে কিসের জন্য? এরকম একটা ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী সমস্ত ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। তারপর কি হবে? বেশ, একদম সরাসরি বলছেন সরকারের থাকার অধিকার নেই আপনাদের দলের। মামার বাড়ির মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। দেবুদা শুনুন, মামার বাড়ির আবদার এরকম অনেক করে, এরা মনে হয় ব্যাপক কেলেঙ্কারি। আপনারাও তো বলেন অমিত শাহ পদত্যাগ করা উচিত, প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত, আপনারাও বলেন। ভয় পায় কেন? মানুষের আদালতে বিচারটা তো হবে। এই যে তাপসবাবু ভালো বলছিলেন মেদিনীপুর, ঠিক আছে, সবাই খারাপ না, কে বললো? অনেক ভালো মানুষ আছে, মেদিনীপুর তো বাংলারই একটি অংশ, একটি রাজ্য জেলা। তার বিরুদ্ধে যার কথা বলছেন সেটা আপনাদের দলেরই ক্যাবিনেট মন্ত্রী ছিল সেই সময়। তারাও তো অন্যায় করেছে, আর ঘুষ যারা নিয়ে তারাও অন্যায় করেছে, তারা এখন শুদ্ধ হয়ে গেছে, তার সম্বন্ধে বলবেন না। আর শুনুন, গণতন্ত্রের সবথেকে বড় শাস্তি কি জানেন তো? সংসদে ঢুকতে না পারা, বিধানসভায় ঢুকতে না পারা, মানুষ যারা প্রত্যাখ্যাত হওয়া। মানুষকে তো বোকা ভাবেন না। আর আপনাদের কাজকর্ম তো মোটামুটি মানুষ দেখেছে, আপনারা কি কাজকর্ম করতেন, কি করে এসছেন, না কিভাবে চিরকুটে চাকরি হতো, কিভাবে কমরেডরা চাকরি পেত, কত চাকরি দিচ্ছে, কবে এসএসসি তৈরি হলো, কি পদ্ধতি দিচ্ছে, সবাই দেখেছে। আপনাদের নতুন করে 36,000 কোনো দরকার নেই, কোনো দরকার নেই। থামুন না, শুনুন না, আপনারাই বলতে চোরের মন্ত্রিসভায় থাকবো না, সেই মন্ত্রিসভার আবার প্রধান চোর, সে আবার মুখ্যমন্ত্রী হয়েছিল। সব থেকে বড় তোলাবাজের পার্টি তো সিপিএম। দেখুন, এখন আপনি বাম জামানা নিয়ে বললে হবে না, এখন কম্পেয়ার করলে হবে না। তাপসদা কিছু বলছে, জেলে যেতে হতো, ঘরের বাইরে বেরোতে পারতেন না। বিজেপির হাত হয়ে গেল, আর বিজেপিকে ভোট করে না করে চুরি দেয়, কালকে জেলে যেতে হচ্ছে। কি বাদ হয়ে গেছে? 21 রাম 26 বাম স্লোগানটা আছে না, এক্সপেরিমেন্ট হয়ে গেছে। আরে স্লোগানটা আছে, 21 রাম 26 বাম। আপনাদের কম বয়স, আপনারা চোরের পক্ষে গলা ফাটাচ্ছেন কেন? আপনাদের কম বয়স কেন চোরের পক্ষে গলা ফাটাচ্ছেন? চোরদের জন্য গলা ফাটাচ্ছেন। আগামী গোটা ভবিষ্যৎ রাজনীতিটা করবেন কি করে? বেশ, আমার প্রোগ্রাম শেষ করতে হবে। আরে এখন থেকে যদি চোরেদের পক্ষে থাকেন, ভবিষ্যতে রাজনীতিটা করবেন কি করে? আরে আপনারা তো বেশ দেবুদা শেষ করতে হবে। যেটা দেখুন, যে বিষয় আমরা আলোচনা করছি, এটা কিন্তু খুব স্পষ্ট, খুব পরিষ্কার। আজকে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আজকে এই এতগুলো নিরপরাধ যোগ্য শিক্ষক অশিক্ষকদের চাকরি চলে গেছে, শুধুমাত্র কিছু অযোগ্যদের এই তালিকার নাম থাকার জন্য। আজকে সেটা ক্লিয়ার করতে পারেনি এসএসসি, পারেনি আজকে শিক্ষা দপ্তর সরকারের। এর দায় তো নিতে হবে, সেটা যতই গলাবাজি করুন এটা থামানো যাবে না। আজকে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করে এতগুলো নির্দেশ দিয়েছে বলে আপনারা বাধ্য হচ্ছেন, নাহলে এতদিন আপনারা দেননি, এটা মানতে হবে কোথাও। আজকে এটাই দেখার যে অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর সেখান থেকে আবার কোনো নতুন কোনো অ্যাঙ্গেল না বের হয় যে না এই লোকটি অযোগ্য নয় বা এই লোকটা যোগ্য, সেই তালিকা প্রকাশ নিয়ে কিন্তু আবার নতুন করে একটা বিতর্ক তৈরি হতে পারে, আবার মামলা হবে, আবার সুপ্রিম কোর্টে কেস হবে, আবার টাইম কিল হবে। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 7 এবং 14 তারিখ সেপ্টেম্বরের পরীক্ষা নিয়ম অনুযায়ী হবে। এবং যারা বলছেন পরীক্ষা দেব না, কিছু যোগ্য শিক্ষকরাও বলছেন, আমার মনে হয় তাদেরকেও পরীক্ষা বসাটা উচিত বা বসতে এই মুহূর্তে হবেই, যদি তারা নতুন করে এই প্যানেলে পাস করে আবার চাকরির জন্য অ্যাপ্লাই করেন। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের উপস্থিত সমস্ত দিতে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম।